আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা A to Z বাংলাদেশের শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করা হয়, কেন আপনি বিনিয়োগ করবেন, কেন শেয়ার বাজার ভালো, আর ভালো শেয়ার কিভাবে আমরা যাচাই করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর পাশাপাশি আমাদের শেয়ার বাজার বিষয়ক নতুন কোর্সও শুরু হচ্ছে। যারাই আগ্রহী তারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। তো চলুন দেখা যাক আমরা সম্পূর্ণ বাংলা ভাষায়, যারা এখনো শেয়ার বাজারে কখনো বিনিয়োগ করেননি বা শেয়ার বাজারের জিনিসটা কি বুঝেন না, কিভাবে ভালো শেয়ার যাচাই করতে হবে সেটাও জানেন না, তাদের জন্য আমরা একদম সহজ ভাষায় নিয়ে আসার চেষ্টা করতেছি। তো দেখেন, আপনার কাছে যদি টাকা পয়সা থাকে আপনি ব্যাংকে রাখতে পারেন, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হয়। এর বিপরীতে সেভিং অ্যাকাউন্ট হইলে কিছু টাকা পয়সা বাৎসরিকভাবে দেয়, এফডি হইলে আরেকটু বেশি দেয়, সঞ্চয়পত্র যদি আপনি কিনেন আরেকটু বেশি পান। আর যদি আপনার কাছে আরো টাকা পয়সা থাকে, আপনি কোনো জমি, কোনো ভূমি, কোনো ফ্লট নিতে পারেন। সেটা বছর শেষের দিকে কিছু টাকা পয়সা পেলেও পেতে পারেন, অথবা একটা ক্যাপিটাল গেইন হয়, জমির দামটা বাড়ে। তো এটাই হচ্ছে আমাদের প্রচলিত বিনিয়োগ। এই বিনিয়োগের বাইরে শেয়ার বাজার এমন একটা জায়গা, এটা হচ্ছে বলতে পারেন যে আপনি টাকার গাছ লাগানো, এটা বলতে পারেন যে আপনি একটা টাকার সমুদ্র। আপনার যত খুশি তত টাকা সেখান থেকে আপনি নিতে পারবেন, যদি আপনি দেখে শুনে বুঝে বিনিয়োগটা করতে পারেন। তাহলে শেয়ার বিনিয়োগ হচ্ছে আসলে কোনো প্রকার জুয়া খেলা না। বাংলাদেশে যেই বড় বিখ্যাত কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলার মালিকানার অংশ অর্জন করা। আর এটার জন্য আপনার কোটি টাকার প্রয়োজন হয় না। আপনি ধীরে ধীরে কি করতে পারেন, অল্প পরিমাণ একটা একটা করে শেয়ারের অংশীদারি হইতে পারেন। একটা জায়গা জমি কিনতে আপনার একসাথে 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা প্রয়োজন, কিন্তু শেয়ার বাজারে আপনি একটা শেয়ারও কিনতে পারেন 30 টাকা, 50 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা। তার মানেটা হচ্ছে এইটা আপনার উপর কোনো বার্ডেন আসে না। আপনি চাকরি, জব, প্রতি মাসে যে সামান্য টাকাটা, যেটা আপনার ভবিষ্যতের জন্য আপনি সেভিং করতেছেন, সেই টাকাটা এখানে বিনিয়োগ করতে পারেন। তাহলে এক নম্বর কথা হইলো, শেয়ার বাজারে বিনিয়োগ মানে হচ্ছে ওই কোম্পানিটার মালিকানার অংশীদারিত্ব আপনি নিচ্ছেন, এইটা চিন্তা করবেন। এইটা আপনার বংশ পরম্পরায় থেকে যাবে। এমন না যে আপনি মারা গেলে হিসাব বন্ধ হয়ে যাবে, আপনার নমিনিটা সেটা নিতে পারবে। তবে বিনিয়োগ করার পূর্বে একটা পূর্ব শর্ত যেটা মনে রাখবেন, সেটা হচ্ছে যে এমন না যে আপনার কাছে 10,000 টাকা আছে বিনিয়োগ করে দিবেন, আপনার মেয়ের বিয়ের জন্য, ছেলের পড়াশোনার জন্য টাকা আছে বিনিয়োগ করে দিবেন, এইরকমের জন্য শেয়ার বাজারে আসবেন না। সেগুলোর চাইতে আপনি এফডি করবেন, সঞ্চয়পত্র কিনবেন, যাতে আপনার যখন প্রয়োজন নিতে পারেন। শেয়ার বাজারে ওই টাকাটাই আপনি ইনভেস্ট করার চেষ্টা করবেন যেটা আপনার ভবিষ্যতের জন্য, যেটা আপনার দরকার নাই নিকট অতীতে। এর পাশাপাশি আপনি আপনার পরিবারের মাসিক খরচটা আগে ক্যালকুলেশন করেন, যে আপনার ফ্যামিলি চালানোর জন্য আপনার কত টাকা খরচ হয়। সহজ কথা, আপনি যেই অবস্থায় আছেন, যদি 10,000 খরচ হয় তাহলে 10,000, 20,000 হইলে 20,000, 1 লক্ষ হইলে 1 লক্ষ, 10 লক্ষ হইলে 10 লক্ষ। আমরা এখানে উদাহরণস্বরূপ নিলাম, ধরেন যে আপনার ফ্যামিলি চালানোর জন্য আপনার 50,000 টাকার মিনিমাম মাসে প্রয়োজন। তাহলে এই শেয়ার বাজার তাদের জন্য না যারা বেকার, শেয়ার বাজার তাদের জন্য না যারা যে ফ্যামিলির খরচটা চালাইতে পারতেছেন না, এদের জন্য শেয়ার বাজার না। সহজ কথা, খারাপ লাগলে লাগতে পারে, কিছু করার নেই। আপনি আপনার স্কিল বাড়ান, অভিজ্ঞতা বাড়ান, আপনার ইনকামটা বাড়ান, ফ্যামিলির খরচটা কমান। তাহলে ধরলাম আপনার মাসের খরচ 50,000 টাকা, তাহলে প্রথম কন্ডিশন যেটা, সেটা হচ্ছে 3 মাসের নগদ আপনি রাখেন আপনার ফ্যামিলির খরচের জন্য। 1.5 লক্ষ টাকা আপনি ক্যাশে রাখেন, নগদে রাখেন, বিকাশে রাখেন, সেভিং অ্যাকাউন্টে রাখেন, যেটা আপনি যখন খুশি তখন ব্যবহার করতে পারবেন। তাহলে যেটা হবে, আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন। শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে সাইকোলজির উপর নির্ভর করে। সেখানে এমন জিনিস, যে আমরা যদি বলি যে সেখানে সবাইকে সমপরিমাণ অস্ত্র যদি দেওয়া হয়, সমপরিমাণ জিনিসও দেওয়া হয়, মানসিক ক্যাপাবিলিটি যার কম সে সেখানে লস করবে। তো এই জন্য মানসিক শান্তির জন্য প্রথমে আপনার ফ্যামিলির খরচটা আপনি 3 মাসেরটা ফিক্সড ক্যাশ, বিকাশ অথবা সেভিং অ্যাকাউন্টে রাখেন। এরপরে কার কখন বিপদ আসে কেউ জানে না। আল্লাহ মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবেনই। তো এই জন্য 12 মাসের সমপরিমাণ আপনি জরুরি ফান্ড তৈরি করবেন, যেটা আপনার নানা প্রকার বিপদ আপদ আসতে পারে, দরকার পড়তে পারে কোনো প্রকার, যে ক্ষেত্রে আপনি কারো কাছে হাত পাতবেন, আপনার মান সম্মানে বাঁধবে। তো এই জন্য আপনার মাসে যদি 50,000 টাকা খরচ হয়, তাহলে আপনার সামাজিক অবস্থা অনুযায়ী আপনার 6 লক্ষ টাকা জরুরি ফান্ডের জন্য যথেষ্ট। এখন আপনার যদি 1 লক্ষ টাকা মাসিক খরচ হয়, 12 লক্ষ টাকা জরুরি ফান্ড। যদি 5 লক্ষ টাকা খরচ হয়, তাহলে 60 লক্ষ টাকা জরুরি ফান্ড। এইটা আপনি ফিক্সড করে ফেলবেন। এটা হয় কি, আপনাকে একটা মানসিক শান্তি দিবে, আপনার টেনশন হবে না, সমাজে কারো কাছে আপনার হাত পাততে হবে না। একটা জিনিস মনে রাখবেন,
যে আসলে যারা অভ্যাসগতভাবে মানুষের কাছে টাকা পয়সা চায় না, এরকম ব্যক্তিদের কাছে যখন টাকা পয়সা থাকে না, তখন তারা একান্তই না পারা পর্যন্ত মানুষের কাছে কিন্তু হাত পাতে না। মানুষের কাছে হাত পাতাটা আসলেই ঠিক না, ঋণ করাটা আসলেই ঠিক না। তো এই জন্য আপনি আপনার জরুরি ফান্ডে আপনার মাসিক খরচের 12 মাসের সম পরিমাণ টাকা রেখে দিবেন। আপনার এই দুটো যদি পূর্ণ না হয়, আপনি এখন শেয়ার বাজারে আসবেন না। প্রয়োজনে শেয়ার বাজার রিলেটেড জ্ঞান অর্জন করেন, কিভাবে করে এগুলো আপনি দেখতে থাকেন, তবে বিনিয়োগ করতে আপনি আসবেন না। এটা আপনার জন্য প্রথম পূর্ব শর্ত। তার মানে টোটাল আপনার 7.5 লক্ষ টাকা আপনার কাছে আসছে, এতটুকু আমরা ধরে নিচ্ছি যে আপনার কাছে 7.5 লক্ষ টাকা কি হচ্ছে, আছে। এখন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। এখন কোন কোম্পানিটা কিনবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ওই যে ফেসবুকে, এরকম না। যেহেতু আপনি কোম্পানির মালিকানা নিচ্ছেন, আপনি যদি একটা ব্যবসা করেন, আপনি যদি কৃষি কাজ করেন, আপনি কি করেন, মাটিতে আপনার বীজটা বুনেন, এটাকে সময় দেন, তারপরে গিয়ে এটা বড় হয়, তারপরে আপনাকে ফল দেয়, তারপরে আপনি বিক্রি করেন। সেম এই রকম আপনাকে শেয়ার বাজারে একদিনে টাকা ডবল করার কিন্তু কোনো জায়গা না। তো আপনি যদি ভালো কোম্পানি সিলেক্ট করতে চান, এর আগে বুঝতে হবে যে আসলে কোম্পানি ব্যবসাটা কিভাবে করে। যেই কোনো ব্যবসা, একটা মুদি দোকানের ব্যবসা লিগালি কিভাবে চলে, একটা রড সিমেন্টের ব্যবসা কিভাবে চলে, অর্থাৎ ব্যবসা রিলেটেড আপনি জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। আর এটা আপনার জটিল কিছু না, এটা আপনি কিছু বই পড়লে অথবা একদিনের কোর্স করলেও পারবেন। এরপরে হচ্ছে ভালো শেয়ার যাচাইয়ের কৌশলটা আপনাকে জানতে হবে। তাহলে আপনি যদি এতগুলো প্রতিটা স্টেপ বাই স্টেপ নাও জানেন, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। তাহলে আমরা এতটুকু যেটা বললাম যে শেয়ার বাজার মানে হচ্ছে ভালো কোম্পানির শেয়ারের অংশীদারি হওয়া। এখানেও বিনিয়োগ করার পূর্বে আপনার ফ্যামিলির খরচ, জরুরি ফান্ড আপনি ঠিক করে নেবেন। এরপরে অতিরিক্ত টাকা আপনি এখানে বিনিয়োগ করবেন। যেমন আজ থেকে 10 বছর পরে আপনার আর ছেলের বা মেয়ের বিয়ের জন্য আপনি টাকা রাখবেন, 10-15 বছর পরে সেগুলো রাখবেন শেয়ার বাজারে। ধরেন যে আজকে আপনার মাত্র ছেলে জন্ম হয়েছে, তার জন্য আপনি আগামী 15 বছর পরে তাকে হয়তো ভালো একটা ভার্সিটিতে পড়াবেন, 30-40 লাখ টাকা লাগবে, আজকে তার জন্য 1 লাখ টাকা বিনিয়োগ করে দেন, এটা 20 বছরে আপনাকে 40 লাখ টাকা দিয়ে দিবে। টেনশন নাই, যদি আপনি ভালো কোম্পানির ভালো শেয়ার সিলেক্ট করতে পারেন। এখন আসি তাহলে যে কিভাবে আমরা ভালো শেয়ার সিলেক্ট করব। তো দেখেন, ভালো শেয়ার সিলেক্ট করার পূর্বে আপনাকে যেই জিনিসটা করতে হবে, ভালো কোম্পানি তো আইডেন্টিফাই করতে হবে। তো যখন আপনি কোম্পানি আইডেন্টিফাই করবেন, কিভাবে করবেন, দেখেন, আপনাকে যদি আমি টাকা পয়সা দেই, আপনিকে যদি আমি 1 লক্ষ টাকা দিলাম, 1 লক্ষ টাকার বিপরীতে আপনি 1 বছর ব্যবসা করে আমাকে কত টাকা ফেরত দিবেন। তো নর্মালি আপনি সেভিং অ্যাকাউন্ট বলেন, এফডি বলেন, সঞ্চয়পত্র বলেন, জিরো কুপন বলেন, সব জায়গায় 12% পাওয়া যায়। তাইলে যেহেতু আমি ব্যবসার জন্য দিচ্ছি অন্তত 1 লাখ টাকায়, বছরে আমি 15,000 টাকা আশা করব। তাইলে আপনি যেই কোম্পানিটাকে বিনিয়োগ করতেছেন, সেই কোম্পানিটাকে আসলেই বছরে 15,000 টাকা ইনকাম করতে পারতেছে। এর পাশাপাশি কোম্পানি হয়তো লোন নিতে পারে আরো 1 লাখ টাকা, তাইলে 2 লাখ টাকার বিপরীতে সে কি 30,000 টাকা ইনকাম করতে পারতেছে। এইটা আমাদেরকে দেখতে হবে। যার সহজ বলি যে আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তার মানে তার কাছে, ওই কোম্পানিটার কাছে নিজের টাকা, লোনের টাকা, যত টাকা আছে এগুলো বিনিয়োগ করে সে কত পার্সেন্ট বাৎসরিক ইনকাম করতে পারতেছে। বাংলাদেশে আপনি দেখবেন যে শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রায়, আমরা যদি বলি অসংখ্য, প্রায় 397টার মতো, যদিও সেখানে কম বেশি হয়, ধরেন যে অন অ্যাভারেজে 397 বা 400টা কোম্পানি আছে। এই কোম্পানিগুলা যদি আপনি ভালো করে যাচাই বাছাই করেন, দেখবেন যে এরা কেউ আছে 1%, 2%, 5%, 6% ইনকাম করতেছে। তো এই জন্য যারা ভালো ব্যবসা বুঝেন তারা বলেন যে আমার একটা অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আছে। অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল মানে কি, আমি নিজের 1 লাখ টাকা দিলাম, আমি 15,000 টাকা দাবি করি, ব্যাংক থেকে লোন নিয়ে নিলে 1 লাখ টাকা, ব্যাংক বলে যে আমাকে 12% দিতে হবে, মানে 12,000 টাকা দিতে হবে। তাইলে দেখেন আপনার কস্ট অফ ক্যাপিটাল কত হইলো, 2 লাখ টাকার জন্য আমাকে দিতে হবে 15,000 টাকা, ব্যাংকে আপনাকে দিতে হবে কত, 12,000 টাকা। তাইলে আপনি এই যে 15 আর 12, এই দুটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 15 আর 12 যদি আপনি যুক্ত করেন, তাহলে মোটামুটি আমরা এটাকে যোগ করে আপনি 2 দিয়ে ভাগ করে দেন, তাইলে সহজে আপনি বুঝতে পারবেন যে কস্ট অফ ক্যাপিটালটা কত হচ্ছে। তাহলে দেখেন যে 15 + 12 ভাগ হচ্ছে 2, তাইলে 13.5% কস্ট অফ ক্যাপিটাল। তাহলে ওই কোম্পানিটা বা যাকে আপনি টাকা দিচ্ছেন, তার 2 লাখ টাকার বিপরীতে 13,500 টাকা করে ইনকাম করা দরকার, যেখানে 12,000 টাকা ব্যাংকে দিবে, বাকি 15,000 টাকা আপনাকে দিবে।
তার মানেটা কি বুঝতে পারতেছেন আপনি? বাংলাদেশে যারা ব্যবসা করে এরা বেশিরভাগই কি করে না, তার কস্ট অফ ক্যাপিটালের নিচে ইনকাম করে। তো এই জন্যই দুরবস্থাটা। বলবেন যে ভাই কেন করে, এটার অনেক কারণ আছে। কারণ দেখবেন যে এক একটা কোম্পানি সে নিজেই ডাইরেক্টর, তার বেতন পায়, তার সে সিটিং ফি পায়, নিজেই ম্যানেজিং ডাইরেক্টর, তার বেতন পায়, নিজেই সে সিইও, তার বেতন পায়। সে নিজে আরো 4টা কোম্পানি খুলে রাখছে, নিজেই 4টা কোম্পানির সে সিইও, সেখান থেকে সে 4 লাখ টাকা করে পাচ্ছে। তার বাড়ি কোম্পানির টাকায়, গাড়ি কোম্পানির টাকায়, খরচ কোম্পানির টাকায়, ভ্যাকেশন কোম্পানির টাকায়। তার মানে ওই কোম্পানি টাকার মধ্যেই সে সব কিছু করতেছে, সব খরচ সেখানে দেখাচ্ছে, দিন শেষে লাভ কিন্তু নাই। তাহলে আপনি সেই কোম্পানিটা সিলেক্ট করবেন যে কোম্পানিটা তার কস্ট অফ ক্যাপিটালের চাইতে বেশি ইনকাম করতেছে। আর এইটাকে আমরা বলি যে 15%। এটার আরও কারণ আছে, যেমন ধরেন যে ইন্টারেস্ট রেট কমপক্ষে 12 থেকে 13, 12% ধরলাম সুদের হার। তার মানে কি ব্যাংক থেকে আপনি টাকা নিলে তো 12% লাগবেই লাগবে। পাশাপাশি এই যে সুদের হারে যেটা আছে এইটার সাথে যদি, যেহেতু বর্তমানে সবকিছু ইন্টারন্যাশনালি জড়িত, প্রায় 3% হচ্ছে কারেন্সি ডেপ্রিসিয়েশন, মানে ডলারের বিপরীতে টাকার মান কমে যায়। তাহলে 12 আর 3 কত হইল? 15। তার মানে 15% একটা কোম্পানিকে ইনকাম করতে হবে, এটা মাস্ট। না হলে তাকে কোম্পানি বন্ধ করে টাকাটা সঞ্চয়পত্রে লাগানো ভালো। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আর ও সিই কি। আর ও সি হচ্ছে কোম্পানির নিজের টাকা, লোনের টাকা, এই টোটালটা ইনভেস্ট করে বাৎসরিক যাবতীয় খরচাপাতি দিয়ে কত টাকা ইনকাম করতেছে। তাহলে ভালো কোম্পানি আপনাকে দেখতে হবে 1 বছরে না, গত 5 বছরে ধারাবাহিকভাবে সে কমপক্ষে 15% অথবা তার কস্ট অফ ক্যাপিটালের চাইতে বেশি ইনকাম করতেছে। এখন এই কস্ট অফ ক্যাপিটাল এক এক কোম্পানির এক এক রকম হইতে পারে, আমরা জাস্ট অন এভারেজ 15% ধরছি। যে কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল যত কম তাদের লাভটা তত বেশি। তো এটার জন্য আপনি একটি আইডেন্টিফিকেশন নিতে পারেন যে কমপক্ষে 15% কি করতেছে সে, আরও সি আছে, এরকম কোম্পানি আমরা সিলেক্ট করব। এরপরে আসি মালিকের টাকা। ধরেন যে ঋণের টাকা সে দিয়ে দিল, এখন মালিককে সে কত টাকা দিবে? যেমন আমরা বললাম 1 লাখ টাকা ছিল মালিকের, যার জন্য 15,000 টাকা মালিক দাবি করতেছে যে ভালো ব্যবসা হইলে আমাকে দিয়েন। আর সে ব্যাংক থেকে নিছে, সেখানে 12% দিতে হইছে। তাহলে সে কি করতে পারবে? যদি কোনো একটা কোম্পানি যদি সে 15% আর ওইসি লাভ করতে পারে, তাহলে দেখেন যে 1 লাখ টাকা মালিকের 15,000 টাকাই পাইলো, এখান থেকে ব্যাংকে দেওয়ার পরে আরো 3,000 টাকা, তার মানে টোটাল 18% পর্যন্ত আর ওই হইল। তাহলে সব সময় যদি 15% আর ও সি হয়, আর ওইটা তার চাইতে অবশ্যই বেশি হবে, 16, 17, 18, 19 হবে। যত কোম্পানি ভালো হবে এর এফিসিয়েন্সি লেভেলটা অনেক ভালো হবে। তাহলে এই দুটা জিনিস মনে রাখবেন। তাইলে আমরা দুইটা সূত্র পাইলাম যে আপনি শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো শেয়ার বাজার আপনি যাচাই করবেন, আপনি সেখানে ওই দেশের ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেশন করবেন, ওই দেশের যে কারেন্সি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে কস্ট অফ ক্যাপিটাল বের করার পরে আপনি তার লাভের হারটা নেবেন। এখন কথাটা হচ্ছে যে দেখেন একটা কোম্পানি, যেমন ধরেন যে আপনার দোকানে আপনি প্রতি বছরে ধরলাম 1 কোটি টাকা বিক্রি করেন, সেখান থেকে আপনি 15 লাখ টাকা লাভ করেন। তো আপনি যদি সারা জীবন এইভাবেই লাভ করেন, ব্যবসা তো বাড়বে না, ব্যবসা তো বাড়াইতে হবে। তো এর জন্য আমরা বলি যে তার গ্রোথ, রেভিনিউ গ্রোথ কিন্তু লাগবে। রেভিনিউ এটা আমরা নিচে দেওয়া আছে, জাস্ট আমরা একটু দেখি যে তার গ্রোথটা লাগবে, যাতে কি হয়, তার গ্রোথটা ঘটে প্রতি বছর অ্যাটলিস্ট, যাতে সে পূর্বের বছরে যত ব্যবসা করেছে, যত সেল করেছে তার চাইতে বেশি যাতে হয়। এই বছর যদি 1 লাখ টাকা বিক্রি করে, পরের বছর অ্যাটলিস্ট 1,10,000, তারপরের বছর অ্যাটলিস্ট 1,22,25, মানে প্রতি বছর যাতে তার বিক্রিটা বাড়ে, প্রতি বছর যাতে ব্যবসাটা বাড়ে, রেভিনিউটা বাড়ে। এইটা একদম গ্রোথশীল না হলে ওই কোম্পানিতে ব্যবসা করা যাবে না। তাহলে 10% আমরা একটা আইডেন্টিফাই, মানে ডবল ডিজিট ধরে রাখলাম। বলবেন যে এটা কেন ভাই ডবল ডিজিট? এটার জন্য হচ্ছে দেখেন বাংলাদেশের জিডিপি হচ্ছে, জিডিপি বাড়তেছে কয় পার্সেন্ট হিসাবে? বলতে পারেন যে 5% হিসাবে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 8%, তার মানে প্রায় 13% বাড়া দরকার। তারপরেও আমরা বললাম যে 10% তার বৃদ্ধি পাক। এরপরে হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখেন ব্যবসার রেভিনিউ বাড়লে যে মূলধনটা বাড়বে এমনও না, ঋণ বেশি থাকতে পারে। তো এই জন্য আমরা তার প্রকৃত ইনকাম, নেট ইনকাম, যেটাকে আমরা প্রতি শেয়ার, আপনি যেহেতু শেয়ার কিনবেন,
আপনার প্রতিটা শেয়ারের বিপরীতে যেই ইনকামটা সেটা প্রতি বছর বাড়তেছে কিনা। যেমন ধরেন যে প্রথম বছরে সে যদি 1 টাকা ইনকাম করে, দ্বিতীয় বছরে সে অ্যাটলিস্ট 1.5 টাকা ইনকাম করুক, তার বছরে বছরে 2 টাকা, তারপরের বছরে 2.5 টাকা, 3 টাকা, এইভাবে বাড়তে থাকবে। তার ইপিএস গ্রোথটাও আমরা 10% হিসাবে ধরে রাখি। এরপরে আসেন যে কোম্পানি অবশ্যই অবশ্যই দেখবেন যে ঋণ অবশ্যই কোম্পানি নিবে, নানা কারণে নিতে হয় ঋণ ছাড়া। আর সবচেয়ে সস্তা হচ্ছে কিন্তু ঋণ, এটা মনে রাখবেন। কারণ হচ্ছে কি, দেখেন আপনি ধরেন যে 10 কোটি টাকা আছে, আপনি ব্যবসা করেন, 10 কোটির বিপরীতে আপনি 12% করে লাভ করতে পারেন। আপনার দোকান ভাড়া একই, কর্মচারীর বেতন একই থাকলো, সবকিছু একই থাকলো। সেখানে যদি আপনি আরো কিছু মাল রাখতে পারেন, আপনার বিক্রিটা বাড়বে, আপনার ফিক্সড কস্ট কিন্তু বাড়তেছে না। তো এই জন্য এই যে ঋণ, এটা লেভারেজ হিসেবে কাজ করে, এটা বুস্টিং করে, এটা বুস্ট করে ব্যবসাকে। ওই জন্যই ব্যবসায়ীরা কিন্তু, ভালো ব্যবসায়ীরা কিন্তু ঋণ নেয়। তবে যে ঋণের একটা লিমিট কিন্তু থাকতে হবে। তো এই জন্য আদর্শ লিমিট হচ্ছে যে 1-এর কম। মানে আপনার যদি মূলধন, মূল ক্যাপিটাল যদি 1 লাখ টাকা হয়, যেটা প্রকৃত মালিকার টাকা, আর বাকি 1 লাখ টাকা পর্যন্ত নেওয়াটাই হচ্ছে বেস্ট। এর কমে নিলে আরো ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানিগুলো 4 গুণ 5 গুণ পর্যন্ত নেয়। এই ক্ষেত্রে তখন আমাদেরকে অন্য রেশিও হিসাব করতে হয় যে কোম্পানিটা যে এত টাকা লোন নিচ্ছে, এটা টাকা দিয়ে সে ইনকাম করতে পারতেছে কিনা। কারণ কিছু কোম্পানির যারা প্রমোটার আছেন, তারা হিউজ রিস্ক নিতে চান, ব্যবসাটাকে দ্রুত গ্রো করাইতে চান। তখন দেখতে হবে যে সে কি করতে পারতেছে কিনা, যে টাকা ইনকাম করতেছে এটা দিয়ে সে ঋণ শোধ করতে পারতেছে কিনা। এখন আসি, দেখেন এই যে বাংলাদেশে যে অ্যাকাউন্টিং হিসাব করা হয়, এটা হচ্ছে ক্রুয়েল অ্যাকাউন্টিং। মানে হচ্ছে যে আপনি বিক্রি করার পরে টাকা আসুক বা না আসুক, ডেলিভারি দিলেন, আপনার সেটা রেভিনিউর মধ্যে চলে আসবে, সেটা নেট ইনকামে দেখাবে। নর্মালি আমরা হিসাব করি যে যে টাকাটা পাইলাম এটাই আমার লাভ, যেটা বাকি আছে বাজারে পড়ে আছে এটা আমার দরকার নাই। মানে আপনি বছরে 1 কোটি টাকা বিক্রির বিপরীতে আপনি নগদ কত উঠাইতে পারছেন, বাকি কত আছে। তো এটা ক্ষেত্রে আমরা বলি যে কমপক্ষে 70%, মানে 1 কোটি টাকার মধ্যে আপনি 70 লাখ টাকা অবশ্যই আপনার নগদে আনতে হবে কমপক্ষে। যদি 100-এ 100 আনতে পারেন তাহলে তো আরো বেশি ভালো। তো এর জন্য এটা বলি যে আমরা অপারেটিং ক্যাশ ফ্লো ভাগ নেট ইনকাম, মানে একটা কোম্পানি যত টাকা ব্যবসা করতেছে তার বিপরীতে তার পকেটে কত টাকা আসতেছে না সব বাকি পড়ে আছে। এখন আসি, সবকিছুই আমরা ঠিক করলাম, এখন যে আপনি কোম্পানিটা কিনবেন এটা কি খুব দাম, মানে জমিটার কি খুব দাম বেশি, না বাজার মূল্যটা ঠিক আছে। তো এই জন্য আধুনিক অ্যাকাউন্টিং একটা জিনিস হিসাব করা হয়, সেটা হচ্ছে ইবি ভাগ ইবিআইটি, বা এখানে ডি এটাও হিসাব করা হয়। তো ইভিটা হচ্ছে মূলত এন্টারপ্রাইজ ভ্যালু। মানে একটা ধরেন যে কোম্পানির মার্কেট ক্যাপ, শেয়ার বাজারে একটা কোম্পানির মার্কেট ক্যাপ যদি 1 বিলিয়ন হয়, ধরলাম এই 1 বিলিয়ন আমরা ধরবো, এবং ওই কোম্পানির যত টাকা ঋণ আছে, ধরলাম যে তার 20 লাখ টাকা ঋণ আছে। বা এখানে যদি 100 কোটি ধরি, তাইলে 100 কোটিটা হচ্ছে মার্কেট ক্যাপ প্লাস তার 20 লাখ টাকা হচ্ছে ঋণ। আপনি যদি কোম্পানিটা কিনতে যান তাহলে এই টোটাল টাকাটা দিতে হবে, আর এখান থেকে মাইনাস করে দিয়ে আমরা যে নগদ ক্যাশটা আছে সেটা তো আর কেউ বিক্রি করবে না। তো এইটা হিসাব করে আমরা ভাগ দিয়ে দেখি, যদি 12 পর্যন্ত ডেট থাকে তাইলে আমরা বলতে পারি যে এটা রিজনেবল, ব্যবসাটা আপনি কিনতে পারেন, টোটাল ব্যবসাটা। এর বেশি হইলে আপনি কিনবেন না, অপেক্ষা করবেন। তো এই জন্য শেয়ার বাজারে আমরা পি রেশিও দেখি, পি এর চাইতে কার্যকর হচ্ছে আমাদের এই ইভি রেশিওটা। এগুলো কোথায় পাবো? সবকিছু অনলাইনে ওয়েবসাইটে কিন্তু পাওয়া যায়। এখন যেটা আমরা সবাই জানি, পি রেশিও এটা হচ্ছে যে প্রাইস টু আর্নিং রেশিও। ধরেন যে একটা শেয়ার বাজারে 200 টাকা বিক্রি হচ্ছে, এর বিপরীতে সে ইনকাম করতেছে মাত্র 20 টাকা। তাহলে এই শূন্য আমরা কাটে দিলাম, তাহলে 2 দ্বারা 20-কে যদি আমরা কাটি তাহলে তার পি রেশিও হবে 10। এখন এটা কম না বেশি? এখন এটা কম না বেশি এটা আপনি বুঝতে পারবেন না। কারণ হচ্ছে কি, যে এইটা এমন একটা জিনিস যেটা আয়ের উপর নির্ভর করে। আয়টা বেড়ে গেলে পি রেশিও কমে যায়, আয়টা কমে গেলে পি রেশিও বেড়ে যায়, আবার মানুষ বেশি দামে কিনলে পি রেশিওটাও বেড়ে যায়। তাহলে আজকের আলোচনা থেকে আপনি যে একটা চেক লিস্ট পাইলেন, সারা বিশ্বের যে কোনো শেয়ার বাজারে আপনি দেখবেন যে কোম্পানিটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ, আর ও সিটা তার 15% বা তার বেশি যাতে দরকার পড়ে, এগুলোকে আমরা গ্রেড বিজনেস বলতে পারি। তবে এটা অ্যাভারেজ দেখবেন 1 বছরের না, কমপক্ষে 5 বছরের আপনি অ্যাভারেজটা দেখবেন। যেহেতু মাঝখানে আমরা জানি 2020 এবং 21 সালে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের ম্যাক্সিমাম ব্যবসায়ী লস করেছে। তো এর জন্য কমপক্ষে 5 বছর। এরপরে আপনি আর ওই ইটা দেখবেন, যেটা যে কোম্পানির শেয়ার হোল্ডার হিসাবে প্রকৃত যেই টাকাটা সে ইনকাম করতেছে, কমপক্ষে যাতে আর ও সি থেকে বেশি হয়, মানে 15 যদি হয় এটা যাতে 16, যত বেশি হবে তত ভালো।
এরপরে তার আমরা ইপিএস গ্রোথটা দেখব যে প্রতি বছর বাড়তেছে কিনা। তার আমরা যেটা দেখব ঋণটা দেখব, যাতে ইকুইটি যা আছে সমপরিমাণ বা তার চাইতে কম থাকে, লোন ফ্রি হইলে আরো ভালো। আর সে নগদ টাকা আনতে পারতেছে কিনা, এটা 100% হইলে সবচেয়ে বেস্ট। আর রেভিনিউ গ্রোথ মানে বিক্রিটা যাতে অন্তত 10% করে বাড়ে। তো এই সূত্রগুলা প্রয়োগ করে যদি আপনি বাংলাদেশের শেয়ার বাজারে এখন যান, আপনি হাজারো হাজারো কোম্পানি পাবেন। তো এইখান থেকে আপনি কিভাবে সিলেক্ট করবেন? তো এটার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে যে জাস্ট আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে আমাদের fiscal.ai। এই স্ক্যানারে যদি আপনি এই সমস্ত ক্যালকুলেশনগুলো দেন, এরা আপনাকে মোটামুটি যদি আমরা দেখি বাংলাদেশে শুধুমাত্র 14টার মতো কোম্পানি দিচ্ছে। কয়টা? 14টা। কোথায়? 397টা থেকে মাত্র 14টা। এই 14টাও আবার আমরা যদি বলি একসাথে আপনি টাকা পয়সা দিয়ে বিনিয়োগ করবেন না, এগুলোও কিনার কিছু নিয়ম আছে, ওই হিসাবে আপনাকে কিনতে হবে। যেমন বাংলাদেশে আমরা যদি বলি মেরিকো আছে, র্যাকেট বেনকেঞ্জার আছে, জিপি আছে, ব্রিটিশ তাবাকো, ইউনাইটেড পাওয়ার, বার্জার পেইন্ট, লাফাজ, এরপরে ইবনে সিনা, বাংলাদেশ সাবমেরিন কেবল, স্কয়ার ফার্মা, মোবিল যমুনা, অলিম্পিক, স্কয়ার টেক্স এবং যে বিএসআরএম স্টিল। এই মোটামুটি আমরা 12টার মতো 14টার মতো কোম্পানিরকে মোটামুটি এই ক্যাটাগরিগুলা দেওয়ার পরে এরা আসতেছে। এখন তাই বলে কি আপনি 14টা কোম্পানি কিনবেন না? আপনার কেনার দরকার নাই। এখান থেকে আপনি আরো যাচাই বাছাই করে ম্যাক্সিমাম আমরা পার্সোনালি বলি যে 8টার মতো কোম্পানিতে আপনি কি করতে পারেন, ক্রয় করতে পারেন। এখন বলবেন যে ভাই তাহলে এগুলো আমরা কোথায় কিনবো, কিভাবে কিনবো? কিছুই না, শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে। যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন, আর যে কোনো একটা ব্রোকারেজ হাউসে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। ব্রোকারেজ হাউস যেমন ধরেন যে ব্রাকের ব্রোকারেজ আছে, লঙ্কা বাংলা আছে, শান্তা আছে, ইউসিবির আছে, অসংখ্য আছে। মোটামুটি এই কয়েকটার যে কোনো একটাতে কিনলে আপনার নিজের মোবাইলেই তারা অ্যাপস দিবে, ওই অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে বা বিশ্বের যে কোনো প্রান্তে বসে ক্রয় বিক্রয়টাও করতে পারবেন। তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আসবেন। সাময়িক দাম বাড়লো দাম কমলো এটা আপনার দেখার বিষয় না। আপনি নিজেকে মানসিকভাবে কয়েকভাবে কন্ট্রোল করতে পারেন। একটা হচ্ছে যে আপনি যে টাকাটা বিনিয়োগ করলেন, যাতে ডিভিডেন্ড যেটা দেয় বছর শেষে যে লাভটা দেয়, ওই লাভের টাকা দিয়েই যাতে আপনার মূলধনটা ফেরত চলে আসে। এরপরে যেই আপনার শেয়ারটা থেকে গেল, দাম যাই হোক, ওই শেয়ারটা সারা জীবন আপনাকে দিবে, একটা টাকার গাছের মতো। যেমন আপনি একটা বাগান লাগাইলেন, প্রতি বছর সে আপনাকে কি করতেছে, সেখান থেকে ফলমূল দিচ্ছে। এটা কি জন্য শেয়ার বাজার? আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে শেয়ার বাজার এমন একটা যেটা, সেটা হচ্ছে যে যেখানে আপনার পুড়ে যাওয়ার কোনো ভয় নাই, চুরি হওয়ার কোনো ভয় নাই, ডাকাতি হওয়ার ভয় নাই, কাউকে চাঁদা দিতে হবে এমন কোনো ভয় নাই। অল্প অল্প করে আপনি বিনিয়োগ করতে পারেন। আপনার নিজে চাকরি ঠিক রাখতে পারতেছেন, ব্যবসা ঠিক রাখতে পারতেছেন, ব্যবসার পাশাপাশি এই কাজটা করতে পারতেছেন। আর যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা বেশি, 8%-এর মতো, তো এই জন্য আপনি সেভিং অ্যাকাউন্ট বা এফডি করলেও 8% আপনি বছরে পাবেন না। সেখানে আপনার মূলধনটা একই থাকে, আর এখানে আপনার মূলধনটাও বাড়ার সম্ভাবনা আছে। তো এই জন্য শেয়ার বাজারে যখন আপনি বিনিয়োগ করবেন, ওই যে সাময়িক শেয়ারের দাম বাড়লো কি কমলো এটা নিয়ে টেনশন না নিয়ে, যদি আপনি কোম্পানিটা যাচাই বাছাই করে দেখেন, আপনার দায়িত্ব থাকে শুধু প্রতি 3 মাসে তাদের রিপোর্ট আসে, ওই রিপোর্টগুলো দেখবেন যে তাদের সবকিছু ব্যবসাটা ঠিক মতো চলতেছে কিনা। যদি চলতে থাকে আপনি ব্যবসাতে বিনিয়োগ করতেই থাকেন করতেই থাকেন। যখন দেখবেন যে না এই ব্যবসাটা আর ভালো চলতেছে না, আপনি প্রতি 3 মাসে বা প্রতি 6 মাসে বা প্রতি 1 বছর আপনি বুঝতে পারবেন যে তার আরোই কমে যাচ্ছে, তার ঋণটা বেড়ে যাচ্ছে, তখন আপনি ওই ব্যবসাটা বিক্রি করে দিতে পারবেন। আরো বিস্তারিত জানতে আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে, এই কোর্সে আপনি অংশগ্রহণ করতে পারেন। যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই জানাবেন। ওই কোর্সে আমরা মোটামুটি আপনাদের শেয়ার বাজার রিলেটেড যত প্রকার আইন কানুন আছে সেগুলো যেমন দেখানোর চেষ্টা করি, পাশাপাশি কিভাবে স্মার্ট ওয়েতে বিনিয়োগ করা যায়। আমরা সপ্তাহে 3 দিন শনি সোম বুধ রাত 10টায় আমাদের এই কোর্সটা অনুষ্ঠিত হবে। যারা অংশগ্রহণ করতে চান যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান কারিম।